শহরের এমন এক জায়গা দিয়ে চলেছে ড্রাইভার, যে জায়গাটায় সাধারণত আসা যাওয়া হয় না ওদের। কিশোররা কেন, শহরের কেউই তেমন একটা আসে না এদিকে। জায়গাটা বুনো, পাহাড়ের গায়ে ঘন জঙ্গল। একটা ব্রিজ পেরিয়ে এলো বাস, পাশের সরু রাস্তায় নেমে এগুলো কিছু দূর। দুধারে ভাঙাচোরা কিছু ঝুপড়ি আছে, কোনো এককালে খনি শ্রমিকেরা থাকতো সম্ভবত ওগুলোতে। সেগুলো পার হয়ে এসে থামলো বাস। সিটের সারির মাঝখান দিয়ে হেঁটে এলেন মিস্টার জনসন। ওদের সামনের সিটে এসে বসলেন, ঘুরে তাকালেন ওদের দিকে। শীঘ্রই তোমাদের নামিয়ে দেওয়া হবে, বললেন তিনি। তবে তার আগে ভাবছি আমার আজব ঘড়িটা দেখাবো তোমাদের। ওই ঘড়ি একবার দেখিয়েছেন আমাকে মিস্টার জনসন আপনি, বলল রবিন। হ্যাঁ দেখিয়েছি, খুব ভালো লেগেছিল তোমার, তাই তো বলেছিলে। হ্যাঁ বোধহয় বলেছিলাম। খুব আগ্রহ দেখিয়েছিলে, তাকিয়ে থাকতে থাকতে তোমার চোখের পাতা ভারী হয়ে এসেছিল, তাই না? হ্যাঁ, জবাব দিল রবিন। ঘড়িটা বের করলেন মিস্টার জনসন, রবিনের চোখের সামনে দোলাতে শুরু করলেন। চোখ সরাতে পারছে না রবিন, বুঝতে পারছে আবার সম্মোহিত হয়ে পড়ছে সে, ঘোরের মধ্যে চলে যাচ্ছে। কিশোরের দিকে তাকালেন মিস্টার জনসন। কিশোর, তোমার কি খবর? ঘড়িটার ব্যাপারে আগ্রহ আছে? না স্যার। কেন থাকবে না, এত সুন্দর একটা ঘড়ি, কাছ থেকে দেখতে চাও না? শোনো, আমার কথা শোনো, ঘড়িটার দিকে তাকাও, দেখতে থাকো কেমন করে এটা দুলছে। একবার সামনে যাচ্ছে দেখো, আর একবার পেছনে। কিশোর তাকিয়ে আছে ঘড়িটার দিকে, চোখ সরাতে পারছে না। চেন ধরে দুলিয়ে যাচ্ছেন মিস্টার জনসন, সামনে পেছনে, সামনে পেছনে। সম্মোহিত হচ্ছে না কিশোর, জানা আছে ইচ্ছের বিরুদ্ধে কাউকে সম্মোহিত করা যায় না, বিশেষ করে সে যদি বুঝে ফেলে যে তাকে সম্মোহিত করা হচ্ছে। এক ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারে তখন মগজে। কিশোরকে সম্মোহিত করতে পারলেন না মিস্টার জনসন, কিন্তু সেটা তাকে বুঝতে দিল না কিশোর। দেখতে চাইল তিনি কি করেন, তাই সম্মোহিত হওয়ার ভান করল। চোখের পাতা ভারী হয়ে আসছে তোমাদের, তাই না? দুজনকেই জিজ্ঞেস করলেন তিনি। দুজনেই জবাব দিল, হ্যাঁ ভারী, ভীষণ ভারী। কেমন একঘেয়ে স্বরে বলে গেলেন তিনি, শুধু আমার কণ্ঠস্বর ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছ না তোমরা। এখন থেকে তোমরা জানবে মাকড়সারা আমাদের বন্ধু, বিস্ময়কর এক প্রাণী ওরা। কখনো কোনো কারণেই কোনো মাকড়সাকে আঘাত করবে না। কাউকে মাকড়সা মারতে দেখলেই এসে বলে দেবে আমাকে, বুঝতে পেরেছো? মাথা নেড়ে দুজনেই জানালো পেরেছে। কিশোরকে আরো কিছু নির্দেশ দিলেন তিনি, ওদের মগজে গেঁথে দেওয়ার চেষ্টা করলেন। তার বাড়িতে যা যা দেখেছে ওরা সব ভুলে যাবে, কোনোদিন আর তার বাড়িতে যাওয়ার চেষ্টা করবে না। কি কি দেখে এসেছে সেখানে কাউকে গিয়ে বলবে না। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনলে জেগে উঠবে তোমরা, তিনি বললেন। দেখবে খুব আরাম লাগছে তোমাদের, অদ্ভুত এক মানসিক শান্তি। তোমাদেরকে যে সম্মোহিত করা হয়েছে এই কথাটাও মনে করতে পারবে না। 1, 2, 10 গোনার সঙ্গে সঙ্গে জেগে উঠল কিশোররা। ইঞ্জিন স্টার্ট দিল ড্রাইভার, বাড়ি নিয়ে চললো ওদের। কোথায় নামিয়ে দেবো তোমাদেরকে, জিজ্ঞেস করলেন মিস্টার জনসন। রবিনদের বাড়ির সামনে দুজনকে নামিয়ে দিতে বলল কিশোর। নামিয়ে দিয়ে চলে গেল বাস। ফুটপাত ধরে হেঁটে চলল কিশোররা। সতর্ক হয়ে রবিনের সাথে কথা বলতে হবে এখন, ভাবছে কিশোর। আবার তাকে সম্মোহিত করে ফেলেছেন মিস্টার জনসন, প্রভাব বিস্তার করে আছেন। কিশোর উল্টোপাল্টা কিছু বললেই গিয়ে মিস্টার জনসনকে বলে দেবে রবিন। আমাদের বন্ধু পোকামাকড়দের ব্যাপারে তো অনেক তথ্য জানা হলো আজকে, তাই না কিশোর, জিজ্ঞেস করলো রবিন। হ্যাঁ, শান্ত কণ্ঠে জবাব দিয়ে পেছনের একটা ঝোপ দেখালো কিশোর। ওখানে গেলেই দেখা যাবে মাকড়সার জাল, দারুণ সুন্দর, তাই না? নিজের কানেই ব্যাখ্যা পাশ শোনালো তার নিজের কথাগুলো। সুন্দর না ছাই, আগের রাতে আরেকটু হলেই মরতে বসেছিল সে মাকড়সার ভয়ঙ্কর জালে জড়িয়ে। কিন্তু সে কথা আর এখন বলা যাবে না রবিনের সামনে, মনেও পুড়িয়ে দেওয়া যাবে না। হ্যাঁ সুন্দর, জবাব দিল রবিন। অবিকল জম্বির মতো আচরণ করছে, মূসার মতো। রবিনের সামনে কিশোরকেও জম্বির আচরণ করতে হলো। বলল, কোনোদিন আমরা আর কোনো মাকড়সাকে আঘাত করব না। ঠিক,
কিশোরের সুরে সুর মিলিয়ে জবাব দিল রবিন, কোনোদিন না। কিশোরের দিকে তাকিয়ে হাসলো সে। কিশোরও তার দিকে তাকিয়ে হাসলো। বাড়ির দিকে রওনা হয়ে গেল রবিন। উল্টো দিকে ঘুরে কিশোর রওনা হলো ওদের বাড়িতে। রাতে খাওয়ার পর অ্যান্টিক ঘড়িটা নিয়ে বেরিয়ে পড়লো আবার কিশোর রবিনদের বাড়িতে যাবে। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে একটা মোড় পেরিয়ে এসে আর একটু হলেই মুখোমুখি ধাক্কা খেতে যাচ্ছিল পরস্পরের সঙ্গে। কিশোর চলেছে রবিনদের বাড়িতে আর রবিন চলেছে কিশোরদের বাড়িতে। তোমাকে একটা জিনিস দেখাতে নিয়ে যাচ্ছি, কিশোর বলল। আমিও তোমাকে একটা জিনিস দেখাতে নিয়ে যাচ্ছি, রবিন বলল। আমাকে দেখানোর আগে তুমি এটা দেখে নাও। পকেট থেকে ঘড়িটা বের করে রবিনের চোখের সামনে দোলাতে শুরু করলো কিশোর। সুর করে বলল, ভারী ভারী হয়ে আসছে তোমার চোখ। আরে না, আসছে না। হাসতে শুরু করলো রবিন। পকেট থেকে একটা রিস্ট ওয়াচ টেনে বের করলো, গলায় পরার চেনে বেঁধে নিয়েছে। চেন ধরে কিশোরের চোখের সামনে দোলাতে দোলাতে বলল, তোমার মতো অ্যান্টিক তো পেলাম না, তাই আমার হাত ঘড়িটাকে চেনে বেঁধে নিয়ে এসেছি। এটাই তোমাকে দেখাতে নিয়ে যাচ্ছিলাম আমি। তুমি আমাকে সম্মোহন থেকে মুক্ত করতে যাচ্ছিলে? ভুরু কুঁচকালো কিশোর। হাসলো রবিন। এছাড়া আর উপায় কি বলো? তোমাকে তো জঙ্গি বানিয়ে দিয়েছেন মিস্টার জনসন। আর আমি ভেবেছিলাম ইচ্ছা শক্তির জোরে আমি ঠিকই আছি, কিন্তু তোমাকে আবার জঙ্গি বানিয়ে দিয়েছেন তিনি। দুজনেই হাসতে শুরু করলো। মস্ত ধোকা দিয়েছে মিস্টার জনসনকে। দুজনেই বুঝে গিয়েছিল ওদেরকে সম্মোহিত করতে চাইছেন তিনি। প্রতিরোধ গড়ে তুলেছিল মগজে, তাই কিছুই করতে পারেননি তিনি। তার সামনে সম্মোহিত হওয়ার ভান করেছে দুজনেই। রবিনদের বাড়ির কাছাকাছি রয়েছে ওরা, তাই নিজেদের বাড়িতে না গিয়ে ওদের বাড়িতে চলে গেল কিশোর। মুসাকে ফোন করলো, যদি বাড়ি থাকে গিয়ে তাকে সম্মোহন মুক্ত করার ব্যবস্থা করবে। কিন্তু মুসাকে পাওয়া গেল না। তার বাবা মিস্টার আমান জানালেন, কদিন ধরে মুসার কি যেন হয়েছে, কথাবার্তা আচরণ সব উল্টা পাল্টা। সারাক্ষণ কীট পতঙ্গ আর মাকড়সার কথা বলে। বাড়িতে মাকড়সার ঝোল পরিষ্কার করতে দেয় না। বাধ্য হয়ে ওর মা ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছেন। কি আর করা যায়? পেছনের বারান্দায় বসে তখন যুক্তি করতে লাগলো দুই গোয়েন্দা। মুসার আশা ছাড়তে হলো। ওকে সম্মোহিত করা হয়েছে। ডাক্তার যদি এটা ধরতে না পারেন তাহলে ওকে স্বাভাবিক করতে পারবেন না। ওরাও ওকে সঙ্গে নিয়ে কাজ করতে পারবে না। যা করার এখন দুজনকেই করতে হবে, যদিও তিনজন থাকলে বাড়তি সুবিধা পেত অনেক। রবিন যে ছবিটা তুলেছে তাতে কেবল মিস্টার জনসনের বামন মানবটার ছবি উঠেছে, মাকড়সাটার চিহ্নও নেই। এই ছবি দিয়ে কিছু প্রমাণ করা যাবে না। প্রমাণ সংগ্রহ করতে হলে একটাই উপায় আছে, আবার যেতে হবে মিস্টার জনসনের বাড়িতে। অন্ধকার হয়ে আসছে। হঠাৎ একটা অদ্ভুত শব্দ কানে এলো বাড়ির পেছনের বন থেকে। গর্জন আর গঙ্গানের মাঝামাঝি একটা শব্দ। এতই ভয়ঙ্কর লাগলো শব্দটা, রক্ত যেন বরফের মতো শীতল হয়ে গেল কিশোরের। আটকে উঠল রবিনও। কিসের শব্দ? বুঝতে পারছি না, চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর। চলো তো দেখে আসি। বারান্দা থেকে নেমে এদিক ওদিক তাকাতে শুরু করলো কিশোর। কি খুঁজছ? জিজ্ঞেস করলো রবিন। একটা অস্ত্র। কি অস্ত্র? মাকড়সার বিরুদ্ধে ব্যবহার করা যায় এমন কিছু। বাড়ি মেরে নাক মুখ ভোতা করে যেতে পারলে কাজ হয়। উঠানের পাশে পুরনো একটা ক্রিকেট ব্যাট আর একটা ব্যাডমিন্টন র্যাকেট পড়ে থাকতে দেখে সেগুলো তুলে নিল দুজনে। কিশোর হাতে নিল ব্যাটটা, রবিন ব্যাডমিন্টন র্যাকেট। এইগুলো দিয়ে কিছু হবে না, রবিন বলল। দানবগুলোর গায়ে লাগবে না। নাই মামার চেয়ে কানা মামা ভালো, খালি হাতে তো আর যেতে হচ্ছে না। বাড়ি মারার ভঙ্গিতে ক্রিকেট ব্যাটটা সামনে বাড়িয়ে ধরে অন্ধকার উঠানের মধ্য দিয়ে এগোলো কিশোর। পেছনে রবিন। আবার কানে এলো সেই অদ্ভুত গোঙানি। শব্দটা আসছে লনের অন্ধকার কোণ থেকে। একটা ঘন ঝোপের কিনারে এসে দাঁড়ালো দুজনে। ব্যাটটা ডান হাতে তুলে ধরে রেখে বা হাতে আস্তে করে ঝোপের ডালপাতা সরালো কিশোর। দেখে স্থির হয়ে গেল। কি? কানের কাছে ফিসফিস করে জিজ্ঞেস করলো রবিন। মিস্টার সিম্পসনের কুকুরটা জালে আটকা পড়েছে। যেরকম জালে কিশোর আটকা পড়েছিল তেমনি এক দানবীয় মাকড়সার জালে আটকে আছে কুকুরটা। শূন্যে ঝুলে থেকে ছাড়া পাওয়ার জন্য পা ছুটছে। ওদের দেখে কুই কুই শুরু করলো। মুক্ত করে দেওয়ার জন্য মিনতি জানাতে থাকলো। ছুরিটা কি আছে তোমার পকেটে?
রবিনকে জিজ্ঞেস করলো কিশোর। না, ঘরে রেখে এসেছি। দৌড় দাও, নিয়ে এসো গে। দৌড়ে চলে গেল রবিন। কুকুরটাকে শান্ত করার চেষ্টা চালালো কিশোর। আতঙ্কে ছিটিয়ে গেছে বেচারা কুকুরটা। জালের বেশি কাছে যাওয়ার সাহস করলো না কিশোর। নিজেরও জালে জড়িয়ে পড়ার ভয় আছে। হঠাৎ করেই অদ্ভুত শব্দটা শুনল পেছনে। বিস্কুটের টিনে পাথর কিংবা মার্বেল ভরে ঝাঁকালে যেরকম শব্দ হয়, অনেকটা সেরকম। অন্ধকার ছায়ার মধ্যে দেখার চেষ্টা করলো। এগিয়ে আসছে বিচিত্র সেই শব্দকারী। জলজলে দুটো আলোর বল দেখতে পেল। ভালো মতো দেখার জন্য তখন সামনের দিকে ঝুঁকলো। জিনিসটা কি বুঝতে পেরেই জমে গেল হাত পা। মিস্টার জনসনের ল্যাবরেটরিতে দেখা সে দানব মাকড়সাগুলোর একটা। মাত্র কয়েক ফুট দূরে বসে খুদে খুদে জ্বলন্ত চোখ মেলে তাকিয়ে আছে কুকুরটার দিকে। প্রাণ ভয়ে বিকট এক চিৎকার করে উঠল কুকুরটা। তার মানে সেও দেখেছে মাকড়সাটাকে। ব্যাট ঘুরিয়ে মাকড়সাটাকে বাড়ি মারলো কিশোর। মুহূর্তে সরে গিয়ে বাড়িটা এড়ালো মাকড়সাটা। আবার আগে বাড়লো, আবার বাড়ি, আবার পেছানো। লাগাতে পারছে না কিশোর। বুঝতে পারছে লাগলেও ব্যাটের বাড়িতে তেমন ক্ষতি হবে না এই দানব মাকড়সাটার। কিশোরের পাশ কাটিয়ে ঘুরে এগোনোর চেষ্টা করলো ওটা। জালের কাছে যেতে চায়। কুকুরের মতো একটা রসালো খাবারের গায়ে দাঁত ফোটানোর জন্য পাগল হয়ে উঠেছে। রাগ লাগলো কিশোরের। দাঁত সে ফোটাতে দেবে না মাকড়সাটাকে। মাকড়সার খাবার মাছি হতে পারে, অন্য যে কোনো কীট পতঙ্গ কিংবা ছোট জাতের পাখিও হতে পারে। প্রকৃতি যেসব খাবার নির্ধারিত করে রেখেছে তার জন্য সেগুলো। কিন্তু মাকড়সায় কুকুর খাবে, এটা ভাবতেও ভালো লাগলো না। বাড়ি মারতে মারতে একটা বাড়ি অবশেষে লাগাতে পারলো সে মাকড়সার এক পায়ে। কিশোরকে লক্ষ্য করে পা চালালো ওটা। পায়ের চোখা মাথাটা ধেয়ে এলো বল্লমের মতো। ঝট করে মাথা নিচু করে ফেললো কিশোর। নিজের অজান্তেই হাত উঠে গেল ওপর দিকে মাথা বাঁচানোর জন্যে। রোমশ একটা পা বাহু ছুঁয়ে গেল কিশোরের। কোনো কিছুর স্পর্শ এত ভয়ঙ্কর লাগেনি কখনো। কিশোর, রবিনের ডাক শোনা গেল। কি হয়েছে? চলে এসেছে সে। তার এক হাতে ছুরি আর এক হাতে একটা বড় সাইজের টর্চ। এখান পর্যন্ত চলে এসেছে ওটা। জবাব দিল কিশোর। কি? কথা শেষ হলো না রবিনের। মাকড়সাটার গায়ে টর্চের আলো পড়তেই থেমে গেল সে। দেখে ফেলেছে ওটাকে। এতক্ষণ অস্পষ্টভাবে দেখছিল কিশোর, এখন সেও স্পষ্ট দেখল। মাকড়সার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো জ্বলছে। মস্ত এক সাঁড়াশির মতো দুই পাশে খুলছে আর বন্ধ হচ্ছে ভয়াল দাঁতকাটা চোয়াল। কালো লোমে ঢাকা গা। শিকারের কাছে যেতে বাধা পেয়ে ভীষণ খেপে গেছে মাকড়সাটা। ব্যাট নিয়ে ওটার মুখোমুখি হলো কিশোর। আটকে রাখলো। লাগুক না লাগুক, এগোনোর চেষ্টা করলেই ব্যাট চালায়। এই সুযোগে জালটা কেটে দিতে থাকলো রবিন। দুইবার এত কাছে চলে এলো মাকড়সাটা। ধাম ধাম করে পিঠে বাড়ি মারলো কিশোর। তাতে কিছুই হলো না ওটার। এভাবে আর কতক্ষণ ঠেকাবে? ব্যাটের বাড়িতে ব্যথা না পেলে খুব শীঘ্রই সাহস বেড়ে যাবে ওটার। আরেক বুদ্ধি করলো তখন কিশোর। ব্যাটটাকে দুহাতে সোজা করে ধরে গায়ের জোরে খোঁচা মারলো মাকড়সাটার মাথা লক্ষ্য করে। কপ করে ব্যাটের মাথাটা কামড়ে ধরলো ওটা। ধারালো দাঁতগুলো কেটে বসে গেল ব্যাটের গায়ে। টেনে আর ছুটাতে পারলো না। রবিন, হলো তোমার? চিৎকার করে উঠল সে। এই হয়ে গেছে, আর মাত্র সামান্য কয়েকটা সুতো। তাড়াতাড়ি করো, আর পারছি না। হ্যাচকা টান দিয়ে কিশোরের হাত থেকে ব্যাট কেড়ে নিয়ে গেল মাকড়সাটা। আর কোনো উপায় না দেখে ঠিক ওঠার চোখ বরাবর আলো ফেললো কিশোর। তীব্র আলো দেখলে সব জানোয়ারই সাধারণত যা করে, থমকে যায়। মাকড়সাটারও তাই হলো। আলো ভালো লাগছে না ওটার। তবে এই আলো যে ঠেকিয়ে রাখতে পারবে না বেশিক্ষণ বুঝতে পারছে কিশোর। সামনের একটা পা তুলে থাপা মারলো ওটা। কিশোরের বুকে এসে লাগলো আঘাতটা। চিত হয়ে পড়ে গেল সে। তার গায়ের উপর এসে উঠল মাকড়সাটা। ভয়ঙ্কর চোয়াল দুটোকে মুখের 6 ইঞ্চি তফাতায় দেখতে পেল কিশোর। আরো নামিয়ে আনতে লাগলো মাকড়সাটা। ঠিক ওই মুহূর্তে জাল কাটা শেষ হলো রবিনের। মুক্ত হয়ে গেল কুকুরটা। দৌড়ে এলো ওদের দিকে। মাকড়সাটার কাছে এসে গলা ফাটিয়ে চেঁচাতে শুরু করলো। পিছিয়ে গেল মাকড়সাটা। খ্যাপা কুকুরের চিৎকার এমনই ভয়ানক দানব মাকড়সাকেও ভড়কে দিল।
একটা মুহূর্ত আর দেরি না করে লাফিয়ে উঠে দাঁড়ালো কিশোর। দৌড় দেওয়ার আগে ডেকে সরিয়ে আনলো কুকুরটাকে। ওখানে থাকলে আবার জালে আটকা পড়তে পারে। বাড়ির দিকে দৌড়তে লাগলো দুজনে। পেছন পেছন এলো কুকুরটা। হুড়মুড় করে ঘরে ঢুকে পড়লো কিশোর আর রবিন। কুকুরটাও ঢুকলো ওদের সঙ্গে। দরজা লাগিয়ে একেবারে সিটকানি তুলে দিল রবিন। লিভিং রুমে বসে কাগজ পড়ছেন রবিনের বাবা মিস্টার মিলফোর্ড। অবাক হয়ে ভুরু কুঁচকে তাকালেন। বাবা, রবিন বলল, প্রাণীদেরকে বিশাল করে তোলার উপায় আবিষ্কার করে ফেলেছেন আমাদের সায়েন্স টিচার মিস্টার জনসন। মাকড়সাকে দানব বানিয়েছেন। মস্ত জাল বানিয়ে হাত পেতে বসে থাকে ওগুলো শিকার ধরার অপেক্ষায়। অতিরিক্ত হরর কাহিনী পড়া শুরু করলে নাকি এদানি? বিশ্বাস করলেন না তুমি? বানিয়ে বলছি না বাবা, বিশ্বাস করো। ঘুমানোর আগে আর ভয়ের গল্প পড়বে না, সব মগজে থেকে যায়। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখায়। জেগে উঠলেও সেসব দৃশ্য আটকে থাকে মগজের কোষে কোষে। দুঃস্বপ্ন না বাবা, মরিয়া হয়ে চিৎকার করে উঠল রবিন। বাস্তবেই দেখে এসেছি মাকড়সাগুলোকে। কুকুরটাকে জোগাড় করলে কোত্থেকে? রবিনের কথা শুনতেই চাইলেন না মিস্টার মিলফোর্ড। বুঝতে পারলো কিশোর, কেউ ওদের কথা বিশ্বাস করবে না। কাউকে বোঝানো যাবে না, যতক্ষণ না তারা নিজের চোখে দেখবে। প্রমাণ আনতেই হবে। তার মানে প্রাণের ঝুঁকি নিয়ে হলেও আরো একবার মিস্টার জনসনের বাড়িতে যেতে হবে ওদের। এবার মিস্টার জনসনের বাড়িতে যাওয়ার সময় পেন লাইট না নিয়ে নিল রবিনের বড় টর্চটা। ক্যামেরা তো নিলই। কাঠের ব্যাট ট্যাট দিয়ে হবে না, তাই স্যালভেজ ইয়ার্ড থেকে একটা লোহার ডান্ডা নিয়ে নিল কিশোর। ইয়ার্ডে ওসব জিনিসের অভাব নেই। এভাবে ঝুঁকি নেওয়াটা কি ঠিক হচ্ছে? কাঁচা রাস্তাটা ধরে আরো একবার হাঁটতে হাঁটতে বলল রবিন। না নিয়ে কি করব বলো, বলল কিশোর। মাকড়সার জালে আজ আমি পড়েছি, কাল তুমি পড়বে। তোমাদের বাড়ির কাছে চলে আসা সাহস দেখিয়েছে প্রাণীটা। কুকুর বিড়াল খেতে খেতে একসময় মানুষের দিকে নজর দেবে। একের পর এক মানুষ ধরে খাচ্ছে, কল্পনা করতে পারো? খাবে আর বাচ্চা জন্ম দেবে। মানুষ খেকো মাকড়সার সংখ্যা বাড়তে থাকবে অবিশ্বাস্য গতিতে। প্রতিবারে একটা মাকড়সা কি পরিমাণ ডিম পাড়ে জানো না? কম করে হলেও 500। ধরা যাক একবারে একটা দানব মাকড়সা 500 করে ডিম পারলো। সেগুলো ফুটে বাচ্চা বেরোলো, বাচ্চাগুলো বড় হলো। কল্পনা করতে পারো কি ঘটবে? মাকড়সায় মাকড়সায় ছয়লাভ হয়ে যাবে। শহরের কোনো মানুষ, কোনো প্রাণীকে বাঁচতে দেবে না ওরা। এবং এসবের জন্য দায়ী হবেন একটিমাত্র লোক, মিস্টার জনসন। সুতরাং তাকে ঠেকাতেই হবে, নইলে শহরের পর শহর ধ্বংস করে দিতে থাকবে তার মাকড়সা বাহিনী। বিরান করে দেবে জনপদ। হুমকির সম্মুখীন হয়ে পড়বে গোটা পৃথিবী। বিদ্যুৎ চমকালো, কড়াত করে বাজ পড়ল। এত কাছে মনে হলো মাথায় পড়ল। ভীষণ চমকে গেল ওরা। বিপদের 16 কলা পূর্ণ হলো যখন বৃষ্টি শুরু হলো। কল্পনাই করেনি ওরা বৃষ্টি আসবে। বর্ষাতে আনার কথা মাথায় আসেনি তাই। মিস্টার জনসনের বাড়িতে পৌঁছে সোজা সামনের বারান্দার দিকে রওনা হলো ওরা। কোথায় যাচ্ছ? জিজ্ঞেস করলো রবিন। এভাবে চুরি করে দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। সোজা গিয়ে দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে মিস্টার জনসনকে এসব বন্ধ করতে বলে আসবো। পাগল নাকি তুমি? জবাব না দিয়ে সোজা সিঁড়ি বেয়ে উঠে গেল কিশোর। দরজায় ঠেলা দিল। যদি কিছু করে? ভয় যাচ্ছে না রবিনের। আরে দূর, পাগল নাকি? আমি জিজ্ঞেস করবো নাকি? এমনি বললাম। প্রথম ঠেলাটাই খুলল না দরজা। আর একটু জোরে ঠেলা দিতেই কবজার ক্যাচকোচ শব্দ তুলে খুলে গেল। ভেজানো ছিল পাল্লাটা। ভেতরে উকি দিল কিশোর। কেউ নেই, কিছু নেই। না আসবাবপত্র, না পর্দা, কিচ্ছু না। এসো, রবিনের দিকে ফিরে তাকিয়ে ডাক দিল কিশোর। ভেতরে ঢুকতেই প্রথম যে অনুভূতিটা হলো সেটা হলো মুখে আঠা আঠা কিছু লেগে যাওয়ার অনুভূতি। বুঝতে পারলো মাকড়সার জাল। ঘরে আর কিছু থাক না থাক, একটা জিনিস প্রচুর পরিমাণেই আছে। শত শত হাজারে হাজারে মাকড়সা জাল বুনে রেখেছে। মাকড়সাগুলো সব ছোট আকারের, অর্থাৎ স্বাভাবিক মাকড়সা। ঘরে মাকড়সা পোষেন মিস্টার জনসন, ফিসফিস করে বলল রবিনকে। তিনি বাস করেন নিচে মাটির তলার ঘরে, তার ল্যাবরেটরির কাছে। ওপরের এই ঘরটাই, এখানে বংশবৃদ্ধি করে চলেছে সাধারণ মাকড়সাগুলো। এগুলো তার গিনিপিগ,
প্রয়োজন পড়লেই এখান থেকে নিয়ে যান। জালের ভেতর দিয়ে এগোতে ভালো লাগলো না ওদের, কিন্তু আর কোনো উপায়ও নেই। নিচে নামার সিঁড়ির দরজাটা খুঁজতে লাগলো। অসংখ্য ছোট ছোট ঘর, অলিগলি বারান্দায় ভরা। কোনটাতে যে নিচে নামার সিঁড়ি রয়েছে কে জানে। হঠাৎ কানের কাছে গুঞ্জন করে উঠল কিসে যেন। ঝট করে মাথা নিচু করে ফেললো কিশোর। ওর মাথার উপর দিয়ে উড়ে গেল ওটা। আওয়াজে মনে হলো ছোটখাটো একটা এরোপ্লেন উড়ে গেল। ওই যে আবার আসছে, চেঁচিয়ে উঠল রবিন। আলোটা সোজা করে ধরে রাখো, বলল কিশোর। এবারে আর শুধু মাথা নামিয়ে কাজ হলো না, একেবারে শুয়ে পড়তে হলো মেঝেতে, নইলে গুঁতো লাগতো মাথায়। আলোটা জ্বেলেই রেখেছে রবিন, কিন্তু দেখতে পারলো না ঠিক মতো। আবার ফিরে এলো ওটা। এবার দেখলো একটা মাছি, কিন্তু সাধারণ মাছি নয়, বাস্কেটবলের সমান বড়। ডাইভ দিয়ে এসে ডানার বাড়িতে রবিনের হাত থেকে টসটা ফেলে দিল। ডানার বাতাস লাগলো কিশোরের গায়ে। এক একটা ডানা 3 ফুট লম্বা। দেখলে? জিজ্ঞেস করলো রবিন। হ্যাঁ, গলা কাঁপছে কিশোরের। নিচু হয়ে টর্চটা তুলে নিল রবিন। আলোটা নেবেনি, মাছিটার উপর ধরল। ওদের ঘিরে চক্কর মারছে ওটা। খানিকটা সরে গিয়ে হঠাৎ আলো লক্ষ্য করে ছুটে এলো আবার। লাফিয়ে সরে গিয়ে ডান্ডা ঘুরিয়ে বাড়ি মারল কিশোর। মাথায় লাগলো বাড়ি। মাটিতে পড়ে বার 2 নাচানাচি করে চুপ হলো মাছিটা। মরে গেছে? রবিনের প্রশ্ন। জবাব দিল না কিশোর, বিমূঢ়ের মতো তাকিয়ে আছে। রবিনের প্রশ্নের জবাব মাছিটাই দিল। উঠে দাঁড়ালো ওটা, মাথা ঝাড়া দিল। মস্ত চোখ দুটোতে অসংখ্য লেন্স চকচক করছে। সামনের পা দিয়ে মাথা ঘষল কয়েকবার, তারপর উড়ে গেল। ওদের প্রতি আর আগ্রহ দেখালো না। নিশ্চয়ই দানব মাকড়সাগুলোকে খাওয়ানোর জন্যই দানব মাছির প্রজনন করেছেন মিস্টার জনসন, রবিন বলল। কিন্তু জান কি শক্ত দেখো, এত জোরে বাড়ি খেয়েও মরল না। ভয়ে ভয়ে বলল কিশোর, মাছিরই এই অবস্থা, দানব বলতা আর দানব ভীমরুল না বানিয়ে থাকলেই বাঁচি। তা বোধহয় বানাবেন না, বলতা আর ভীমরুলেরা মাকড়সার দুশ্মন। না বানানোই ভালো। 4 ফুট লম্বা ভীমরুলের হুলের খোঁচা খেতে চাই না আমি। বাইরে ঘন ঘন বাজ পড়ার শব্দ হচ্ছে। জানালার কাছে আঘাত হানতে শুরু করলো বৃষ্টির ফোঁটা। শূন্য ঘর, গা ছমছমে পরিবেশ। বিদ্যুতের আলো থেকে থেকে আলোকিত করে দিচ্ছে পুরো ঘরটাকে। আলো নিভে গেলেই গাঢ় অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। অবশেষে খুঁজে পেল ওরা সিঁড়ির দরজাটা। সামান্য ফাঁক করে নিচে তাকালো কিশোর। আলো জ্বলছে, কে যেন হেঁটে বেড়াচ্ছে, গলা শোনা যাচ্ছে। নিশ্চয়ই মিস্টার জনসন তার সহকারীর সঙ্গে কথা বলছেন। তাকিয়ে থাকতে থাকতেই এমন একটা জিনিস চোখে পড়ল কিশোরের, দম আটকে এলো। একটা টারান্টুলা মাকড়সা, 4 ফুট লম্বা দেহ, কালো কালো মোটা রোমশ পা, বড় বড় দাঁত। সিঁড়ির গোড়ায় বসে ওদের দিকে তাকিয়ে রয়েছে। এই ক্যামেরা রেডি করো, রবিনকে বলল কিশোর। কানে এলো মিস্টার জনসনের কণ্ঠ। কি ব্যাপার কিরিকিরি, কিছু দেখেছিস? কিরিকিরি? অদ্ভুত নাম তো, নিশ্চয়ই মাকড়সাটার। পাহারাদার কুকুরের মতো পাহারা দেওয়ার জন্য সিঁড়ির গোড়ায় বসিয়ে রেখেছেন মিস্টার জনসন। মুহূর্তে খচমচ করে সিঁড়ি বেয়ে অর্ধেক উপরে উঠে চলে এলো মাকড়সাটা। মিস্টার জনসন ক্লাসে কি বলেছিলেন মনে পড়ল। টারান্টুলারা জাল বানায় না, মাটিতে খোঁড়া গর্তে লুকিয়ে থাকে। শিকার দেখলেই ছুটে গিয়ে তার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে। মাকড়সা জগতের সবচেয়ে দ্রুতগামী মাকড়সাদের একটা, ভয়ানক শিকারী। ছবি তোলো কুইক, রবিনকে তাকাতে দিল কিশোর। দরজাটা পুরো ফাঁক করে দিল, যাতে সিঁড়িতে বসা দানবটাকে ভালো মতো দেখতে পায় সে। ঝিলিক দিয়ে উঠল ক্যামেরার ফ্ল্যাশার। কে কে চিৎকার করে উঠলেন মিস্টার জনসন। আবার ঝিলিক দিয়ে উঠল তীব্র আলো। এটা আর ফ্ল্যাশারের আলো নয়, বিদ্যুতের চমক। পরক্ষণেই বাড়ি কাঁপিয়ে দিল বজ্রপাতের শব্দ। দপ করে নিভে গেল নিস্তলার বাতি। ইলেকট্রিসিটি চলে গেছে নিশ্চয়। ঘন অন্ধকারে ঢেকে গেল বাড়িটা। বেরিয়ে যাওয়ার জন্যে দরজার দিকে দৌড় দিল দুজনে, কিন্তু কোথায় ওটা? পাচ্ছে না। কিশোরের মনে হলো এক গোলকধার মধ্যে ঢুকে পড়েছে। হাতে মুখে ক্রমাগত জড়াচ্ছে মাকড়সার জাল।
ভুল করে সামনের দরজার কাছে না গিয়ে অন্য দরজা দিয়ে আরেকটা ঘরে ঢুকে পড়ল। এটা থেকে বেরোনোর কোনো পথ নেই। মাকড়সাটার এগিয়ে আসার শব্দ কানে আসছে। হাঁটার সময় কাঠের মেঝেতে ওটার পা পড়ে ঢোলের গায়ে কাঠি পড়ার মতো শব্দ হচ্ছে। ওই যে দরজা, বিদ্যুতের আলোয় দেখে ফেললো রবিন। দৌড় দিল ওটার দিকে। সিঁড়ি চলে গেছে ওপাশ থেকে। দৌড়ে উঠে এলো ওপরে। আরো ভালো মতো আটকা পড়লো এখন। উপরতলাতেও অসংখ্য ছোট ছোট ঘর আর হলওয়ে, নিচতলার মতোই। এখানে মাকড়সার জাল আরো ঘন। করিডোরের দিকে দৌড় দিল ওরা। সারা গায়ে আটকে যেতে থাকলো আঠার জাল। একটা দরজার কাছে এসে দাঁড়ালো ওরা। টর্চ জ্বাললো রবিন। দরজার গায়ে লেখা প্রবেশ নিষেধ। তার মানে সাংঘাতিক কিছু রয়েছে অন্য পাশে। লুকানোর জন্যে মোটেও উপযুক্ত জায়গা নয়। আর কোনো উপায় না দেখে ওটাতেই ঢুকে পড়লো ওরা। দরজাটা লাগিয়ে দিল। বাকি ঘরগুলোর মতোই এটাও খালি। অবাক লাগলো কিশোরের। বাইরে ওই সাইনবোর্ড লাগানো কেন? নিজেকেই প্রশ্ন করলো সে। চুপ, সাবধান করলো রবিন। হলওয়ে ধরে মাকড়সাটার ৮ পায়ে হেঁটে এগিয়ে আসার শব্দ কানে আসছে স্পষ্ট। তবে মনে হয় এই ঘরে ঢুকতে পারবে না ওটা। আপাতত ওরা নিরাপদ। আবার বিদ্যুৎ চমকালো। তীব্র আলোয় ক্ষণিকের জন্য পরিষ্কার দেখতে পেল ঘরটা। এতক্ষণে বুঝলাম বাইরের ওই সাইনবোর্ড লাগানোর কারণ, বিড়বিড় করে বলল কিশোর। আতঙ্কে দম আটকে আসতে চাইছে তার। কি কারণ? রবিন এখনো দেখেনি ওটাকে। বাইরের কোনার দিকটায় আলো ফেলো, তাহলেই বুঝতে পারবে। আলো ফেললো রবিন। ঘরের কোণে ঘাপটি মেরে বসে আছে একটা কাঁকড়া বিছে। ৬ ফুট লম্বা। লেজের মাথার হুলটা তরলের মতো দোলাচ্ছে এপাশ ওপাশ। ধীরে ধীরে এগোতে শুরু করলো ওদের দিকে। কিন্তু কাঁকড়া বিছে কেন? কিশোরের প্রশ্ন। মনে নেই? রবিন বলল, বইয়ের 11 নম্বর চ্যাপ্টারে আছে। মাকড়সা আর কাঁকড়া বিছেরা কাছাকাছি গোত্রের, খালাতো ভাইটাই আর কি। মনে পড়েছে। ওই যে চলে এসেছে। টর্চের আলোয় দেখা গেল গতি বাড়িয়ে দিয়েছে ওটা। দ্রুত ছুটে আসছে ওদের লক্ষ্য করে। লেজ সহ দেহের পেছনের অংশটা বাকি নিয়ে এসেছে মাথার উপর। লাফ দিয়ে দুজন দুদিকে সরে গেল। কিশোরের হাতে লোহার ডান্ডা আছে, কিন্তু ওটা দিয়ে বাড়ি মেরেও কিছু করতে পারবে না সে এত বড় দানবের। সাই করে হোল চালালো বিছেটা। কিশোরের মাথার উপর দিয়ে চলে গেল ফুটখানেক লম্বা ইস্পাতের মোটা সূচের মতো হোলটা। দৌড়ে ঘরের অন্য প্রান্তে চলে গেল কিশোর আর রবিন। একটা দরজা আছে ওদিকটায়, দেয়াল আলমারির দরজা বোধ হয়। ঢুকে পড়তে পারলে খানিকটা নিরাপত্তা তো দিতে পারবে ওটা। ঢুকে পড়লো ওটার মধ্যে। দরজাটা ধরে টানতে লাগলো কিশোর। যত জোরেই টানে বন্ধ আর হয় না। ওই যে আবার আসছে, চিৎকার করে উঠল রবিন। গায়ের জোরে দরজাটা ধরে হ্যাঁচকে টান মারল কিশোর। খুলে চলে এলো আস্ত পাল্লাটায়। কাঠ এতটাই পচে গেছে কবজা থেকেই ছুটে গেছে। ঠিকই ওই মুহূর্তে কাছে পৌঁছে গেল বিছেটা। দরজাটা পড়লো ওটার উপর। ভারী একটা দরজার নিচ থেকে বেরিয়ে গেল বিছে, কিন্তু অতিরিক্ত ছটফট করতে লাগলো। আর এগোনোর চেষ্টা করছে না। আলো ফেলে ভালো মতো দেখার পর বোঝা গেল ঘটনাটা কি ঘটেছে। দরজার চাপে ওটার নিজের হুল নিজের গায়ে ফুটেছে। কয়েক পা পিছিয়ে গিয়ে আস্তে আস্তে ৮ পায়ের উপর বসে পড়লো ওটা। আর নড়ল না, মরে গেছে। বিশাল ভয়ঙ্কর কুৎসিত প্রাণীটার একটা ছবি তুলল রবিন। ব্যাস, হয়ে গেছে। যথেষ্ট প্রমাণ হাতে চলে এসেছে ওদের। এখন এখান থেকে বেরোতে পারলেই হয়। কিন্তু পারবে তো? ভরসা পাচ্ছে না কিশোর। উপরতলায় শব্দ শুনলাম, বলল একটা কণ্ঠ, নিশ্চয়ই মিস্টার জনসনের সহকারী। জবাবে মিস্টার জনসন বললেন, ভালো মতো খুঁজে দেখো সবগুলো ঘর। সিঁড়ি বেয়ে উঠে এলো পায়ের শব্দ। প্রতিটি ঘরের দরজা খুলে খুলে দেখতে লাগলেন মিস্টার জনসন ও তার সহকারী। একটা বুদ্ধি এলো কিশোরের মাথায়। যে ঘরটায় ঢুকেছে তার দরজার সামনে আড়াআড়ি ভাবে ফেলে রাখলো লোহার ডান্ডাটা। দরজার পাশের দেয়ালের গায়ে গা মিশিয়ে সেটে রইল কিশোর আর রবিন। দরজা খুলে গেল। ঘরে ঢুকলো মিস্টার জনসনের সহকারী ছোটখাটো মানুষটা। হাতে একটা মশাল। টর্চ নেই ওদের কাছে, কথা বলা যাবে না। নিশ্চয়ই নিরাপত্তার জন্য আগুন নিয়ে চলাফেরা করে।
দানবীয় কাকড়া বিছের মতো প্রাণীর বিরুদ্ধে আগুন একটা বেশ নির্ভরযোগ্য অস্ত্র। ঢুকেই দেখে ফেললো ওদের। ধীরে ধীরে হাসি ছড়িয়ে পড়লো কুৎসিত মুখটাতে। বেশিরভাগ দাঁতই নেই লোকটার, যাও বা আছে কালো কালো দাগওয়ালা পচা দাঁত। ওদের দেখে আনন্দে শুয়োরের মতো ঘোতঘোত করে উঠল সে। ওদের দিকে নজর লোকটার, কোথায় কিসের মধ্যে পা দিয়ে বসছে সে খেয়াল নেই। অতএব যা ঘটার তাই ঘটল। পাইপের মতো ডান্ডাটায় পা দিয়ে বসলো। জুতোর নিচে পড়ে গড়িয়ে গেল ওটা। সামলাতে না পেরে ধুরুম করে চিত হয়ে পড়ল সেও। পালানোর জন্য কয়েক সেকেন্ড সময় প্রয়োজন ছিল গোয়েন্দাদের, সেই সময়টুকু পেয়ে গেল ওরা। পড়ে থাকা লোকটাকে লাফ দিয়ে ডিঙিয়ে চলে এলো দরজার বাইরে। ডান্ডাটা তুলে নিতে ভুলল না। দৌড়ে নামতে শুরু করলো সিঁড়ি বেয়ে। নিচতলায় নেমে আবার সেই অসংখ্য ঘর আর অলিগলির গোলকধাঁধা। কোন দিকে গেলে যে ঢোকার বড় ঘরটা পাবে বুঝতে পারলো না। খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেল ঘরটা। পরিচিত লাগলো, এটা দিয়েই ঢুকেছে। সামনের দরজাটা খোলা রয়েছে এখনো। বাইরে ঝমঝম বৃষ্টির শব্দ। দৌড় দিতে যাচ্ছিল রবিন, তার হাত খামচে ধরল কিশোর। দাঁড়াও। কেন তাকে থামানো হলো বুঝতে সময় লাগলো না রবিনের। খোলা দরজার কাছে বসে আছে আর একটা দানব। মাকড়সাই, তবে ট্যারান্টুলাটা নয়, অন্য প্রজাতির আরেকটা। সরু সরু লম্বা পা, কালো চকচকে শরীর, আর পিঠে সেই ছাপ মারা আওয়ার গ্লাসের চিহ্ন। দেখলে? ফিসফিস করে বলল কিশোর। আলোটা স্থির করল রবিন। মাকড়সার পিঠের ডিজাইনটা স্পষ্ট হলো। টারান্টুলার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর, মারাত্মক, বিষাক্ত ব্ল্যাক উইডো স্পাইডার। মিস্টার জনসন বলেছিলেন সাধারণ একটা ব্ল্যাক উইডোর কামড় ঘোড়াকে মেরে ফেলে। বিড়বিড় করে বলল কিশোর। এটার কামড়ে কি মরবে, হাতি নাকি তিমি? সাধারণ একটা লোহার ডান্ডা দিয়ে কিচ্ছু করতে পারবো না এটার। গলা কাঁপছে রবিনের। নড়ে উঠল মাকড়সাটা, এগিয়ে আসতে শুরু করলো ওদের দিকে। ঘুরে উল্টো দিকে দৌড় মারলো দুই গোয়েন্দা। মাটির নিচের ঘরে নামার দরজাটা পাওয়া গেল। আর কোথাও যাওয়ার জায়গা নেই, নামলে নিচেই নামতে হবে। কিশোর ভাবল, যা থাকে কপালে, নিচে নেমেই দেখি, যদি ওখান থেকে কোনো বেরোনোর পথ পাওয়া যায়। না পেলে শেষ। ভাবার সুযোগ পেল না বেশিক্ষণ। কানে এলো মিস্টার জনসনের কণ্ঠ। ফাঁদে আটকা পড়েছে ওরা ভালো মতো। সিঁড়ি দিয়ে নেমে এলো দুজনে। ল্যাবরেটরিতে নেমেছে। টেবিলটায় আলো ফেললো রবিন। নানা ধরনের শিশি বোতলে নানা রঙের তরল আর পাউডার। টেবিলের শেষ মাথায় কয়েকটা বোতলে কালচে লাল তরল দেখা গেল। শিশিগুলোতে লেবেল লাগানো, বিগ। এটাই হলো আসল জিনিস, বলে উঠল কিশোর। বিগ, তার মানে মনে হয় প্রাণীদেহকে বড় করার ফর্মুলা রয়েছে এটাতে। দিই খতম করে, কি বলো? রবিন বলল। হ্যাঁ চলো। বোতলগুলো তুলে নিয়ে গিয়ে মুখ খুলে ভেতরের তরল পদার্থ সিঙ্কে ঢেলে ফেলতে লাগলো দুজনে। ভীষণ দুর্গন্ধ। অ্যামোনিয়ার সঙ্গে কেরোসিন মিশালে যেরকম গন্ধ বেরোয় অনেকে তেমনি। তিনটে বড় বোতলের ওষুধ ফেলে শেষ করলো প্রথমে। বাকি রইল একটা ছোট শিশি। মুখটা গেছে আটকে। খুলতে না পেরে পকেটে ভরে ফেললো ওটা কিশোর। বাইরে নিয়ে গিয়ে ফেলবে। এখন বেরোনো দরকার, রবিনকে বলল সে। এই, ওই জানালাটা দিয়ে চেষ্টা করলে কেমন হয়? রবিন বলল, যেটা দিয়ে উকি দিতাম আমরা। চুপ, বসে পড়ো, মনে হয় আসছে ওরা। একটা আলমারির নিচের দিকটায় ঢুকে বসে পড়লো দুজনে। অন্ধকারে ওদের দেখতে পাবেন না, আশা করলো। সিঁড়ি বেয়ে উপর থেকে প্রথমে নেমে এলেন মিস্টার জনসন। পেছনে তার ভুতুরে চেহারার সহকারীটা। কই গেল কোথায়? মিস্টার জনসন বললেন। আরে, ওষুধগুলো কই? আমার ওষুধ নিশ্চয়ই ফেলে দিয়েছে। হায় হায়, আমার এতদিনের সাধনা। দাঁড়াও, হাতে পেয়ে নিয়ে একবার ছিঁড়ে টুকরো টুকরো করব। অন্ধকারে গা মিশিয়ে আরো ঠাসাঠাসি করে বসলো কিশোররা। ল্যাবরেটরিতে দুপদাপ করে পা ফেলে বেড়াতে লাগলেন জনসন। খুঁজছেন ওদের। বাড়ির অন্য অংশে খুঁজতে যাওয়ার জন্য তৈরি হয়েছেন। ঠিক এই সময় বিদ্যুৎ চলে এলো। নিশ্চয়ই লাইন মেরামত করে ফেলেছে। যেন কিশোরদের বিপদ বাড়ানোর জন্যই একেবারে সময় মতো কাজটা সেরে ফেললো বিদ্যুৎ কোম্পানির লোকেরা। আর লুকিয়ে থাকা গেল না। মিস্টার জনসনের সহকারীটা দেখে ফেললো ওদের।
ঘোত করে উঠে হাত তুলে মিস্টার জনসনের দৃষ্টি আকর্ষণ করলো সে। ওই তো শয়তানগুলো, চিৎকার করে উঠলেন মিস্টার জনসন। এখানে এসে লুকিয়েছ তা না? আমার এত কষ্টের ফসল নষ্ট করে দিয়ে এখন এখানে এসে বসে আছো। সামান্য কয়েক বোতল ওষুধ ফেলে দিয়ে মনে করেছো আমার মাকড়সার বন্ধুদেরকে ঠেকাতে পারবে? ফর্মুলাটা এখনো আছে, আমার ওষুধ বানাবো আমি। আর তোমাদের আমি ছাড়বো মনে করেছো? মাকড়সা দিয়েই খাওয়াবো। তোমাদের দিয়েই হবে আজ ওদের দুপুরের ভোজ। আর বসে থাকার কোনো মানে হয় না। হুড়মুড় করে আলমারি থেকে বেরিয়ে দৌড় মারল কিশোর। এক দৌড়ে ঘরের একেবারে আরেক প্রান্তে। কাউন্টারে উঠে হাত উঁচু করে জানালাটা ধরার চেষ্টা করলো। কাঠের ফ্রেমে আঙুল বাঁধতেই ধরে হাঁচকে টান মারলো। পুরনো জিনিস বলেই ভেঙে গেল। টান লেগে হাতে খুলে চলে এলো। তাজা ঠান্ডা বাতাস যেন ঝাঁপিয়ে পড়লো গায়ের উপর। আহ, আনন্দ, যেন মুক্তির। যদিও মুক্তি তখনও অনেক দূর। এক কাজ করো, রবিনকে বলল, আমার কাঁধে চেপে তুমি উঠে যাও। আমি আগে যাব? আহ, তর্ক করো না তো, যাও। প্রায় জোর করে ধরে ওকে তুলে দিল কাঁধের উপর। জানালা ধরে ঝুলে পড়ল সে। দাঁড়াও, থামো, চিৎকার করে উঠলেন মিস্টার জনসন। ভার রাখতে পারলো না পুরনো জানালা। ভেঙে নিচে পড়ে গেল রবিন। বুঝল কিশোর আর বেরোতে পারবে না, ধরা পড়ে গেছে। ওদের কাছে দৌড়ে চলে এসেছেন মিস্টার জনসন। ঠিক এই সময় ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ হলো। প্রচন্ড ধাক্কা খেয়ে সামনের দিকে ঝুঁকে গেছে জনসনের সহকারী। উপর হয়ে পড়েছে কাচের জার শিশি বোতলের উপর। হাতের মশালের বাড়ি লেগে ভেঙে পড়েছে রাসায়নিক পদার্থ ভর্তি অনেকগুলো বড় বড় জার। শব্দটা তারই। ধাক্কাটা কে দিয়েছে দেখে ক্ষণিকের জন্য হতভম্ব হয়ে গেল সবাই, বিশেষ করে মিস্টার জনসন। সহকারীর পেছনে দাঁড়িয়ে আছে মূসা। হই হট্টগোলের সময় কখন যে সিঁড়ি বেয়ে নেমে এসেছে সে কেউ খেয়াল করেনি। মুহূর্তে আগুন ধরে গেল রাসায়নিক পদার্থে। আরে করলে কি, গাধা কোথাকার! রাগে চিৎকার করে উঠলেন জনসন। দিলে তো সব ধ্বংস করে, গেল আমার সমস্ত সাধনা। কাগজপত্র পড়তে দেখে 3 গোয়েন্দাকে ভুলে গিয়ে সেগুলো বাঁচাতে দৌড় দিলেন। হায় হায় হায়, আমার ফর্মুলাগুলোও গেল। প্রচন্ড আক্রোশে মশাল নিয়ে এসে 3 গোয়েন্দার উপর ঝাঁপিয়ে পড়তে চাইল জনসনের সহকারী, কিন্তু 3 জনের সঙ্গে পারল না সে। দেখতে দেখতে ওকে কাবু করে ফেললো ওরা। হাতের মশালটা কেড়ে নিল মূসা। জলদি এসো, চিৎকার করে বলে সিঁড়ির দিকে দৌড় দিল কিশোর। তার পেছনে ছুটল রবিন। মশাল হাতে দাঁড়িয়ে পাহারা দিল একটা সেকেন্ড মূসা। মিস্টার জনসন বার্তা দিতে এলেই দেবে মাথায় বাড়ি মেরে। শিক্ষক হন আর যাই হন, কোনো কিছুর পরোয়া করবে না সে। জম্বি বানিয়ে তাকে ভুগিয়েছে, সে আক্রোশটা রয়ে গেছে তার। কিন্তু বাধা দিতে এলেন না মিস্টার জনসন কিংবা তার সহকারী। নিজেদের নিয়েই ব্যস্ত। দুজনেই পালানোর জন্য অস্থির হয়ে উঠল, কারণ দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। নিরাপদেই বাইরে বেরিয়ে এলো 3 গোয়েন্দা। স্বাধীন এখন ওরা। এখানে থাকলে আবার কোন বিপদে পড়ে, এই ভয়ে একটা মুহূর্ত আর দাঁড়ানোর সাহস করলো না। দৌড়ানো শুরু করলো রাস্তার দিকে। কিছু দূর এগিয়ে ফিরে তাকালো কিশোর। দেখলো বাড়িটা থেকে বেরিয়ে আসছে 2টো ছায়া মূর্তি, মিস্টার জনসন ও তার ভুতুড়ে সহকারী। ধোঁয়া আর আগুন তাদেরকে ল্যাবরেটরিতে টিকতে দেয়নি। কোনো ঝুঁকি নিল না কিশোর। জনসনদের চোখে পড়তে চায় না আর। 2 সহকারীকে নিয়ে ঢুকে পড়লো ঝোপের মধ্যে। বাড়ির সামনের দিকটাতে এসে বনের মধ্যে লুকিয়ে রইল। কয়েক মিনিটের মধ্যেই বাড়ির পাশ ঘুরে আসতে দেখলো মিস্টার জনসন আর তার সহকারীকে। সঙ্গীকে সহ গিয়ে গাড়িতে উঠলেন তিনি। যত তাড়াতাড়ি পারলেন গাড়ি চালিয়ে পালিয়ে গেলেন। তার মাকড়সা বন্ধুরা সব ওই বাড়িতেই আটকা পড়ল। আগুনে পুড়ে মরতে লাগলো। কেউ আর দেখার নেই ওদের, কেউ নেই বাঁচানোর। চোখের পলকে পুরো বাড়িটায় আগুন ছড়িয়ে পড়ল, দাউ দাউ করে জ্বলছে। দূরে যখন দমকল বাহিনীর ঘন্টা আর পুলিশের সাইরেন শোনা গেল, বাড়িটার একটা জানালাও আর আগুন মুক্ত নেই। এখানে আর থাকার কোনো মানে হয় না। ফোঁস করে নিঃশ্বাস ফেলে কিশোর বলল, চলো বেরোই। পুলিশের চোখে পড়লে 1000টা কৈফিয়ত দিতে হবে। আপাতত সেটা দেওয়ার মতো মানসিকতা কিংবা দৈহিক অবস্থা কোনোটাই নেই গোয়েন্দাদের, বিশেষ করে কিশোর আর রবিনের। সাংঘাতিক ধকল গেছে, কয়েকবার করে মরতে মরতে বেঁচেছে। বাড়ি গিয়ে এখন বিছানায় গা এলিয়ে দেওয়াটা ওদের একমাত্র লক্ষ্য। ঝোপের আড়ালে আড়ালে এসে রাস্তায় উঠলো ওরা। বড় রাস্তায় ওঠার পর অনেকক্ষণ চেপে রাখা প্রশ্নটা আর চাপতে না পেরে বলে উঠল রবিন,
মুসা, তুমি এলে কি করে? মুসা যা বলল তার সারাংশ। ডাক্তার বুঝে ফেলেছিলেন ওকে সম্মোহিত করা হয়েছে। বাড়ি ফিরেই আগে কিশোরের খোঁজ করেছে সে। তাকে বাড়িতে না পেয়ে রবিনের খোঁজ করেছে। তাকেও যখন পায়নি, বাড়ি থেকে বেরিয়ে খোঁজাখুঁজি শুরু করে সে। জেরি নামে একটা ছেলেটাকে জানায় কিশোর আর রবিনকে বনের দিকে যেতে দেখেছে সে। রাতের বেলা কোথায় যাচ্ছে দুজনে এটা সন্দেহ হয় কিছু দূর পিছে পিছে যায় সে। দুই গোয়েন্দাকে বনের মধ্যে মিস্টার জনসনের বাড়ির দিকে যেতে দেখেছিল সে। সে আর বনে ঢোকেনি, ফিরে এসেছে। মোসার আর কোনো সন্দেহ থাকেনি, কিশোররা মিস্টার জনসনের বাড়িতেই গেছে। মিস্টার জনসনের বাড়িতে এসে গবেষণাগারের জানালা দিয়ে সব দেখে সে। কিশোরদের বিপদে পড়তে দেখে দেরি না করে ঢুকে পড়ে বাড়িতে, নেমে যায় মাটির নিচের ঘরে। শেষ মুহূর্তে হাজির হয়ে বাঁচালে আমাদের মুসা। মুসার কথা শেষ হলে বলল রবিন, ও সময় তুমি না এলে এতক্ষণে নিশ্চয়ই মাকড়সার খাবার হয়ে যেতাম আমরা। অনেক ধন্যবাদ তোমাকে। চুপ করে রইল মুসা, নীরবে হাসলো। কিশোরের দিকে তাকালো রবিন। যা একখান অ্যাডভেঞ্চার করে এলাম, বিখ্যাত হয়ে যাব আমরা, কি বলো কিশোর? বৃষ্টি তখন ধরে এসেছে, মেঘের আড়াল থেকে বেরিয়ে এসেছে চাঁদ। এমনিতেই কি আমরা কম বিখ্যাত? হেসে জবাব দিল কিশোর। তবু ছবি তোলাটা একটা কাজের কাজ হয়েছে, রবিনকে থামিয়ে দিয়ে বলল কিশোর। নইলে কেউ বিশ্বাস করতো না আমাদের কথা। কাল সকালে উঠে আমার প্রথম কাজই হবে ছবিগুলো ডেভেলপ করানো। ক্যামেরাটায় চাপড় দিয়ে বলল রবিন, ফিল্মটা এখন বের করে ফেলি, কি বলো? কিন্তু ফিল্ম খুলতে গিয়েই আর্তনাদের মতো একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো রবিনের মুখ থেকে। কি হলো? প্রায় একই সঙ্গে জানতে চাইলো কিশোর আর মোসা। ক্যামেরায় ফিল্মই নেই, ভরতে ভুলে গিয়েছিলাম আমি। একেবারে দমে গেল কিশোর। বলো কি? দূর, গেল সব। কাউকে আর বিশ্বাস করানো গেল না। সবাই বলবে বানিয়ে বলছি আমরা, বলবে মাথা খারাপ হয়ে গেছে। হতাশ ভঙ্গিতে পকেটে হাত ঢোকাতে গিয়ে হাতে ঠেকলো শক্ত একটা জিনিস। মিস্টার জনসনের গবেষণাগারে ওষুধ ভর্তি যে শিশিটার মুখ খুলতে পারেনি সেটা। উত্তেজিত হয়ে বলে উঠল, না না, প্রমাণ আছে। টেনে বের করলো শিশিটা, দুই সহকারের দিকে তুলে বলল, প্রাণী দেহকে বড় বানানোর ওষুধ। ওটা নিয়ে এভাবে নাড়াচাড়া করাটা ঠিক হচ্ছে না। ভয়ে ভয়ে বলল রবিন, যদি ভেঙে যায়, গায়ে লাগে, মানুষের উপর কিরকম ক্রিয়া করবে জানি না। দেখা যাবে 14 তলা বিল্ডিং এর সমান উঁচু হয়ে গেলে তুমি, দানব হয়ে গেলে, মানুষের সমাজে আর টিকতে পারবে না। ফেলো ওটা, ফেলো। রবিনের কথাটা যুক্তিসঙ্গত মনে হলো কিশোরের কাছে। ঠিক বলেছ, মিস্টার জনসনের ভয়ালো গবেষণা নিয়ে আর না ভাবলেও চলবে। তার ল্যাবরেটরি, তার ফর্মুলা সব ধ্বংস করে দিয়েছি, এটাই হচ্ছে আসল কথা। দৈত্যাকার মাকড়সা বাহিনী নিয়ে আর পৃথিবী দখল করতে পারবেন না তিনি। তাছাড়া শিষ্যা প্রমাণের জন্য নিয়ে গেলে আবার কার হাতে পড়বে কোনো ঠিক নেই। এটা নিয়ে গবেষণা করতে গিয়ে যদি আর একজন মিস্টার জনসন তৈরি হয়ে যায়, তখন কি হবে? এখন আর মুখ খোলার তাড়াহুড়া নেই। শার্টের কোনার কাপড় দিয়ে পেঁচিয়ে মোচড় দিতে লাগলো কিশোর। ঘুরে গেল শিশির মুখ, খুব সাবধানে খুলল যাতে সামান্যতম ওষুধ গায়ে না লাগে। তীব্র ঝাঁঝালো গন্ধ নাকে এসে ধাক্কা দিল। একটা লেকের পাশ দিয়ে হাঁটছে তখন। শিশির পানি ঢেলে দিল পানিতে, শিশিটা ছুঁড়ে ফেললো একটা ডাস্টবিনে। পরদিন শনিবার সকালে উঠেই খবরের কাগজে পড়লো ওরা মিস্টার জনসনের বাড়িটা পুড়ে যাওয়ার সংবাদ। তার সম্পর্কে বলা হয়েছে গাড়ি নিয়ে চলে গেছেন তিনি, রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গেছেন। পুরো ব্যাপারটাই রহস্যময়, কাগজের মন্তব্য। সোমবার দিন ওদের আসল টিচার মিস্টার ক্রেগ, যার জায়গায় মিস্টার জনসনকে নেওয়া হয়েছিল, তিনি কাজে যোগদান করলেন। স্বাভাবিক বইপত্র হাতে ক্লাসে ঢুকলেন তিনি। মাকড়সা আর কীটপতঙ্গের কবল থেকে রেহাই পেল কিশোররা। বায়োলজি বই খুলে মাছের চ্যাপ্টারটা পড়তে শুরু করলেন তিনি। ছুটির পরও স্কুলে রয়ে গেল কিশোররা, তিনজন, কিশোর, রবিন আর মুসা। মিস্টার ক্রেগের রুমে গেল তার সঙ্গে কথা বলতে। আচ্ছা স্যার, এমন কোনো ওষুধ কি বানানো সম্ভব যার সাহায্যে মাকড়সা কিংবা কোনো কীটপতঙ্গকে অনেক বড় করে ফেলা যায়? কিশোর জিজ্ঞেস করলো। এবং মাকড়সাকে কুকুরের সমান বড় করা যায়? কিশোরের প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্ন যোগ করলো রবিন। সেটা সম্ভব না, মিস্টার ক্রেগ জবাব দিলেন। ওরকম কোনো ওষুধ এখনো আবিষ্কার করতে পারেনি কেউ।
কিন্তু যদি কেউ এসে আপনাকে বলে, কিশোর বলল, কুকুরের সমান মাকড়সাকে দেখে এসেছে, শুধু দেখেনি, অত বড় মাকড়সার কবলেও পড়েছে, তাহলে আপনি কি বলবেন? ইম্পসিবল। ভুরুকুচকে তাকালেন মিস্টার ক্রেগ। খুব ভালো করেই জানো তোমরা, পৃথিবীর সবচেয়ে বড় মাকড়সাটাও কয়েক ইঞ্চির বেশি বড় হয় না। মিস্টার জনসন তো শুনলাম কীটপতঙ্গ আর মাকড়সা ছাড়া অন্য কিছুই পড়াননি তোমাদের। কত বড় হয় সেটা পড়াননি? হ্যাঁ, তা পড়িয়েছেন, মৃদুস্বরে জবাব দিল কিশোর। মাকড়সার ব্যাপারে বিশেষজ্ঞ বানিয়ে ছেড়েছেন আমাদের। তাহলে আবার এসব প্রশ্ন কেন? ভুলে চালেন মিস্টার ক্রেগ। না স্যার, এমনি। যাই স্যার, আপনার সময় নষ্ট করলাম, সরি। বলে দরজার দিকে হাঁটা দিল রবিন। যা বোঝার বুঝে গেছে, সুবিধা হবে না এখানে, বিশ্বাস করাতে পারবে না সে মিস্টার ক্রেগকে। মিস্টার ক্রেগের ঘর থেকে বেরিয়ে এলো তিনজনে। প্রমাণ ছাড়া বিশ্বাস করাতে পারবে না কাউকে, আগেই জানতো। বাইরে এক জায়গায় জটলা করছে কয়েকটা ছেলে, তাদের মধ্যে সুটকি টেরিকে দেখলো, তার দোস্তরাও রয়েছে। একটা মাকড়সার ঠ্যাং ধরে উঁচু করে রেখেছে টেরি। খিক খিক করে হেসে বলল, কি বিচ্ছিরি, কুচ্ছিত, শয়তান মাকড়সা, তোকে এখন আমি ভর্তা করব। দৌড়ে গেল কিশোর আর রবিন, চিৎকার করে বলল, না না, মেরো না, মেরো না, ওরাও আমাদের মতোই প্রাণী। পৃথিবীতে আমাদের যতখানি অধিকার, ওদেরও ততখানি। কেন শুধু শুধু মারছো প্রাণীটাকে? ফিরে তাকালো টেরি। তিন গোয়েন্দাকে দেখে হাসিটা বাড়লো তার। টিটকারি দিয়ে বলল, আরে আরে, পুচকে শার্লকের দল যে, মিস জনসনের প্রতিনিধি হয়েছেন ওনারা। টেনে টেনে বলল, এখনই হয়তো বলে বসবেন, না, মাকড়সা মেরো না, ওরা আমাদের বন্ধু, ওদের মতোই মাছি খাবো আমরা, হি হি। বলে একটা মুহূর্ত আর দেরি না করে মাকড়সাটাকে মাটিতে ফেলে পা দিয়ে মারিয়ে ভর্তা করে ফেলল সে। প্রচন্ড ক্ষিপ্ত হয়ে তাকে কিলানোর জন্য শার্টের হাতা গোটাতে শুরু করলো মূসা। কিশোর আর রবিন ঠেকালো, ওর হাত ধরে টেনে নিয়ে সরে এলো সেখান থেকে। ওই মুহূর্তে সিদ্ধান্ত নিল ওরা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কীটপতঙ্গকে বাঁচানোর একটা সংগঠন তৈরি করবে। সুটকি টেরির মতো নিষ্ঠুর মানুষদের বাধা দেওয়াটা জরুরি। আরো দিন 15 পরের কথা। মিস্টার জনসনের মাকড়সা বাহিনীর আতঙ্ক মুছে গেছে ওদের মন থেকে। যত সাংঘাতিক ঘটনায় ঘটুক, দিন গেলে সবকিছুই ঝাপসা হয়ে আসে, এটাই পৃথিবীর নিয়ম। এক ছুটির দিনে মুসা প্রস্তাব দিল, চলো লেকে মাছ ধরতে যাই। রাজি হয়ে গেল কিশোর আর রবিন। মাছ ধরতে গেল সেই লেকটায় যেটাতে ওষুধ ফেলেছিল। 10 কেজি ওজনের একটা পুঁটি মাছ ধরলো মুসা। পরস্পরের দিকে তাকাতে লাগলো ওরা, চোখে অদ্ভুত দৃষ্টি, তবে অবাক হয়নি, জানে কিভাবে বিশাল আকৃতি পেয়েছে ওই মাছ।